ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে সপ্তডিঙার গুপ্তধন নিয়ে, যেটা মোটামুটি 7-8 দিন আগে রিলিজ করেছে। আমি গতকাল দেখতে গেছিলাম। এর আগে দেখতে যাওয়া হয়নি একটা কারণে। তো সিনেমাটা ওভারঅল কেমন লাগলো সেটাই আজকে বলবো। অবশ্যই পজিটিভ নেগেটিভ দিক সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো যদি আমি এক নজরে বলি, তাহলে সোনাদার যে 4টে ফ্র্যাঞ্চাইজি, মানে সোনাদা ফ্র্যাঞ্চাইজি যে 4টে সিনেমা এলো, যদি 1, 2, 3 করে আমি নাম্বারিং করি, তাহলে অবভিয়াসলি প্রথমে দুর্গেশগড়ের গুপ্তধন থাকবে, মানে যেটা বেস্ট সিনেমা সব দিক থেকে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বেস্ট দুর্গেশগড়ের গুপ্তধন। সেকেন্ডে আমি রাখবো গুপ্তধনের সন্ধানে, থার্ডে রাখবো এই সিনেমাটা সপ্তডিঙার গুপ্তধন, আর ফোর্থে থাকবে কর্ণসুবর্ণ, যেটা আমার খুবই খারাপ লেগেছিলো, যেটা 2022 এসেছিলো। তো কেন এই সিনেমাটাকে 3 নম্বরে রাখলাম, কেন 2 নম্বরে জায়গা পেলো না, বা কেন দুর্গেশগড়ের মানে আগে যেতে পারলো না, সেটা বলছি। তো আচ্ছা, যদি আমি পজিটিভ দিক নিয়ে আগে কথা বলি সপ্তডিঙার গুপ্তধনের, তো এখানে পজিটিভ দিক বেশ ভালোই, অনেকগুলোই পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে লোকেশন। গল্পটা নিয়ে যদি একটু বলি, যে এখানে মানে সোনাদাকে একজন প্রফেসর নিশানাথ বাবু, তিনি ডাকেন একটা গুপ্তধনের সন্ধান দেওয়ার জন্য। তো সেখানে সোনাদা প্রথমেই কেসটা নিয়ে নেয় না, সেটাও একটা টুইস্ট। কেন নেয় না, মানে অন্য সব ক্ষেত্রে সোনাদা কিন্তু কেস নিয়ে নেয় প্রথম ইয়েতেই, তো এখানে সোনাদা নেয় না প্রথম চান্সে কেসটা। পরবর্তী মানে সেকেন্ড চান্সে তাকে নিতে বাধ্য করা হয় কেসটা। সেটা কিভাবে, সেটা দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে। আলটিমেটলি কী হয়, এখানে দশানন্দা আবার ফিরে আসে। তো শেষমেশ কী হয়, কে অরিজিনাল কালপ্রিট, কে মানে নেপথ্যে থেকে তাদের সাথে বিভিন্ন কাজকর্ম করে সোনাদা, আবির আর ঝিনুকের সাথে, ওরা কী করে রেস্কিউ হয়, কী করে গুপ্তধন খুঁজে পায় কি পায় না, সেসব দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে। বেশি কিছু আমি বলছি না, তাহলে এমনি এখানে টুইস্টটা কাজ করে না ভালো মতো, তারপর স্পয়লার দিয়ে লাভ নেই। তো অবশ্য যাদের দেখা তারা মোটামুটি এর মধ্যে দেখে ফেলেছে সিনেমাটা। তো প্রথম পজিটিভ দিক যেটা বললাম, লোকেশন। এখানকার লোকেশনটা খুব সুন্দর। সৌমিক হালদার এখানে খুব সুন্দর সিনেমাটোগ্রাফির কাজ করেছে। ক্যামেরা দিয়ে ড্রোন শটগুলো যেভাবে মানে দেখানো হয়েছে, ইউজ করা হয়েছে, সুন্দরবনের যে এক পাশে নদী, এক পাশে পাইন বন, ম্যানগ্রোভ অরণ্য, সরি পাইন বন বলে ফেললাম, আমার মাথায় পাইন বন ঘুরছে শুধু। যাই হোক, ম্যানগ্রোভ অরণ্য, মানে এশিয়াস লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য যে এখানে সুন্দরবনে রয়েছে, সেটা বেশ ভালো করে এক্সপ্লোর করা হয়েছে। টানেলগুলো, এখানে যে নদী মানে খাড়িগুলো যেভাবে ঢুকে গেছে, সেগুলো বেশ সুন্দর করে, মানে এখানে ড্রোন শট বলুন বা নর্মাল এমনি ক্যামেরা মুভমেন্ট খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। লাইটের কাজ এখানে বেশ ভালো। এখানে প্রচুর গুহার সিকোয়েন্স রয়েছে, মানে আন্ডারগ্রাউন্ড সিকোয়েন্স রয়েছে কিছু কিছু, সেখানেও লাইটের কাজ বেশ ভালো। মশালের কাজগুলো, মানে মশালগুলো এখানে যেভাবে রাখা হয়েছে, যদিও একটু অ্যাবসার্ড লাগে কিছু কিছু জায়গায়, যে বহু পুরনো মানে ইয়ের নিচে, গুহার নিচে বা আন্ডারগ্রাউন্ডে বহু দিনের মশাল রয়েছে, সেগুলো একবার ইয়েতেই জ্বলে যায়। যাই হোক, সেগুলো অত ডিটেলে গেলে হবে না, কারণ মোটে 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা। আমি যদি ডিটেল বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক খুঁত বেরিয়ে পড়বে। কিন্তু যদি 2 ঘন্টা 15 মিনিট, মানে এইটুকু শর্ট রান টাইমের মধ্যে দেখি, তাহলে যেটুকু দেখানো উচিত, মানে একদম নিট অ্যান্ড ক্লিন ইনফরমেশান দিয়ে, বেশি ইনফরমেশান গ্যাদার করেনি এখানে। মানে আমি তো বলবো যে মোট 4টে এর মধ্যে, সিনেমার মধ্যে সবচেয়ে কম ইনফরমেশান এখানেই রয়েছে, সবচেয়ে কম। সবচেয়ে বেশি আমি বলবো কর্ণসুবর্ণের গুপ্তধনের ইনফরমেশান রয়েছে। তো এখানে ইনফরমেশান যতটুকু না দিলেই নয়, ততটুকুই দেওয়া। এখানে ব্রিদিং স্পেসটা কম, যেহেতু রান টাইমটা কম। ওদের মধ্যে একটা যে, মানে অন্য সব সিনেমায় যেরকম 3 জনের মধ্যে, মানে আবির, ঝিনুক আর সোনাদার মধ্যে যে একটা বন্ডিং, একটা কেমিস্ট্রি দেখা যায়, সেটা এখানে কম কম লাগে, অনেকটাই কম। মানে একদম প্রথম থেকেই একদম কেসের মধ্যে ঢুকে যাচ্ছে এরা। আর এছাড়া এখানকার অভিনয় নিয়ে যদি বলি, রজতাভ দত্ত যখন থেকে এখানে আসে এত ভালো লাগে, মানে এত ভালো হিউমারটা কাজ করে। ওই মোটামুটি ইন্টারভেলের টাইম থেকে রজতাভ দত্তর এন্ট্রি হয়। দশানন্দা অসাধারণ লাগে, মানে সে এত ভালো কাজ করে। যেখানে একটা মানে ডান্সিং সিকোয়েন্স আছে, একটা লোকনৃত্য হয় আর কি। তো সেখানে এত মানে লিটারালি পুরো নন্দন হাসছিল আর কি, মানে এত সুন্দর সিকোয়েন্সটা করা হয়েছে। এছাড়া সোনাদা ভূমিকায় আবির চট্টোপাধ্যায় তো কিছু বলার নেই, মানে দিন দিন যেন আবিরের গ্লো বাড়ছে, আর সোনাদা মানে শার্প হচ্ছে আরও, কাইন্ড অফ ফেলুদা কাছাকাছি চলে যাচ্ছে আর কি। আর আবির এর ভূমিকায় অর্জুন চক্রবর্তী, আর ঝিনুক ঈশা শাহ, মানে ঝিনুকের ভূমিকা ঈশা শাহ, দুজনেই মানে যতটুকু স্পেস পেয়েছে তারা একদম ঠিকঠাক অভিনয় করেছে। যদিও অন্য সব সিনেমার থেকে এই সিনেমায় তাদের স্পেস কমই দেওয়া হয়েছে, আমি বলবো অনেকটাই কম দেওয়া হয়েছে, কারণ অন্য সব সিনেমায় তাদের ভূমিকা অনেকটাই থাকে, যেটা এখানে প্রায় নেই বললেই চলে। প্রত্যেকটা সিনেমায় ঝিনুকের সাথে একটা কিছু হয়, মানে একটা দুর্ধর্ষ কিছু একটা হয়, কোনোটায় সাপ, কোনোটায় ভাল্লুক। তো এখানে সেরকম কিছু নেই। এখানে একটা মানে একটা সিকোয়েন্স আছে, যেটা আমি বলছি না, স্পয়লার হয়ে যাবে। তো সেই সিকোয়েন্সটাও ওই ভিএফএক্স দিয়েই করা, কিন্তু সেটাও
মানে একটু ভিএফএক্সের কাজ মোটামুটি আমি বলবো, মানে বলবো না খুব ভালো, তবে অন্যগুলোর থেকে ভালো। অন্য মানে সিনেমায়, বাংলা সিনেমায় যেরকম ভিএফএক্স ইউজ করা হয় তার থেকে এখানে মোটামুটি ভালো ঠিকঠাক ভিএফএক্সই ইউজ করা হয়েছে। আরও একটা ব্যাপার, এখানকার তো অভিনয় নিয়ে বললাম, ব্যাকগ্রাউন্ড স্কোর মোটামুটি, তবে আমার মানে মনে হয় বিক্রম ঘোষের ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেটার, আমার আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। আমি বলছি না মিরেরটা ভালো লাগছে না, কিন্তু মিরেরটা বড্ড বেশি মডার্নাইজ হয়ে গেছে, যেটা আমার মনে হয় বিক্রম ঘোষেরটা বেশি ভালো যাচ্ছিলো আর কি। তো যাই হোক, এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এখানে গল্পটা একদম টাইট গল্প, মানে পুরো 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওই যেটা বললাম ব্রিদিং স্পেস নেই বললেই চলে, মানে পর 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 একদম ঝাঁটাঝাট ঘটনা ঘটতেই থাকছে আর কি, পরপর কোনো স্পেস দেওয়া হয়নি, একটা রিল্যাক্সেশন স্পেস দেওয়া হয়নি, পুরো পরপর ঘটনা ঘটবে। একদিকে যেটা ভালো, একদিকে সেটা খারাপ, ঠিক আছে। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে একটা টুইস্ট আছে যেটা একেবারে ওয়ার্ক করে না। এত ভালো একটা ক্যারেক্টার এখানে নেওয়া হয়েছে, কৌশিক গাঙ্গুলির মতো একজন চরিত্রকে এখানে, মানে একজন অভিনেতাকে এখানে নেওয়া হয়েছে, কিন্তু তার চরিত্রটা খুব বাজেভাবে লেখা হয়েছে। স্ক্রিন প্লে অনেক জায়গায় অনেক লুফোল রয়েছে, অনেক লুফোল রয়েছে, কিন্তু কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা একেবারেই ভালো করে লেখা হয়নি। এখানে কিছু কিছু জায়গায় একজনের ফোন আসে, যেটা আমার মনে হয় একেবারে দরকার ছিল না। ওটা না হলেও হয়তো টুইস্টটা কিছুটা ওয়ার্ক করতো, কিন্তু ওটা দিয়ে মাঝখানে ওটা দিয়ে খুব বাজে করে ফেলেছে, মানে টুইস্টটা একেবারে ঘেটে ফেলেছে আর কি। মানে মোটামুটি আমি তো শুরুতেই বলে দিয়েছি কে কী হতে চলেছে না হতে চলেছে, কিন্তু তারপরে পাবলিক মানে বাকি সবাই বুঝতে পেরেছে ওই ফোন কলগুলোর পরে, যেটা একেবারে মানে সেটা হয়তো বুঝতে পারতো না, বাকিরা অতটা ধরতে পারতো না, কিন্তু সেটাও ধরে ফেলেছে আর কি। এখানে পুলিশগুলোর মধ্যে যে কনভারসেশন, এছাড়া বা লাস্টে যখন একদম ক্লাইম্যাক্সে পুলিশগুলো ঢুকে পড়ে মেন জায়গায়, কী করে ঢুকলো বা কী বৃত্তান্ত সেগুলো ভালো করে বোঝা যায় না। এখানে বিভিন্ন জায়গায় মানে সোনাদা, আবির আর ঝিনুক বিভিন্ন জায়গায় মানে জাস্ট একটা বলছি না, মানে খুব প্যাকড নান টাইমের মধ্যে সিনেমাটা, তো একটা পা ফেলতে না ফেলতেই তারা পরের ক্লুটা পেয়ে যাচ্ছে। মানে সেই অর্থে যে খুব স্ট্রাগল করে ক্লু পেতে হচ্ছে সেরকম নয়, মানে বলা যায় যে তারা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে, মানে খুব ঘন অরণ্যের মধ্যেও যাচ্ছে না, জাস্ট পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাতে তারা ক্লুগুলো পেয়ে যাচ্ছে। সেগুলো একটু ক্লিশে লাগে, সেগুলো একটু অড লাগে দেখতে। যারা মানে সোনাদার সেই রকম অ্যাডভেঞ্চার দেখে অবশ্য, বিশেষ করে গুপ্তধনের সন্ধানে হোক বা দুর্গেশগড় হোক, হ্যাঁ সেখানে আমি বলবো না যে প্রচুর কঠিন কেস, বাট সেখানে তারা যেভাবে মানে ইনফরমেশান আর লোককথা এই দুটোকে মিলিয়ে যেভাবে চলতে চলতে যায়, সেটা এখানে একটু কম মনে হয়েছে। আর এখানে খুব মানে সিলেক্টেড কিছু লোকজনকে নিয়েই কাজ, বলবো না আমি যে খুব লোকালে গিয়ে কাজটা হয়েছে, লোকাল পিপল তাদের সাথে ইন্টারাকশান, সেই জিনিসটা খুব মানে একেবারেই মিসিং এখানে। তো কিন্তু ওই আর কি, মানে যেটা বলছিলাম যে এখানে কিছু জিনিসপত্র খুব মনে হয় যে এগুলো কেন, বা এটা কে, এই লোকটা কে, কোথা দিয়ে এলো। তো সেই জিনিস একটা সিকোয়েন্স আছে যেখানে লোকনৃত্যের একটা মানে ইয়ে আছে, যে লোকপালা হচ্ছে, সবাই নাচছে, তো ওখানে কেন সোনাদারা দাঁড়ালো, কেন সোনাদারা ওখানে ঢুকে গেল, সেই সব জিনিসগুলো অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘোরে। ওখানে একটা লোকের সাথে দেখা হয়, সেই লোকটাই বা কে, কোথা দিয়ে এলো, হুট করে তার সামনে কেন সোনাদা রিভিল করলো এত কিছু, বা সোনাদাকে সে ইয়ে করলো কী করে, অনেক হেল্প করে দিল। তো সেইগুলো খুবই ইয়ে লাগে। তবে ওই আর কি 2 ঘন্টা 15 মিনিটের সিনেমার মধ্যে যদি মানে বেশি ডিটেল ঢোকাতে যায়, তাহলে আর সিনেমার রান টাইমও বড় হয়ে যাবে, সিনেমাটা শেষও হবে না। তো এইসব ব্যাপারে এইসব জিনিসপত্র দেখতে গেলে তাহলে মোটামুটি ঠিক আছে, মানে এটা ওই আর কি 3 নম্বরে রাখা যায় সিনেমাটাকে। অবশ্যই কর্ণসুবর্ণের গুপ্তধনের থেকে অনেক বেটার হয়েছে, অ্যাজ লোকেশান বা গল্প ইনফরমেশান যথেষ্ট কম, মানে যতটুকু ইনফরমেশান না দিলেই চলে ততটুকুই। শুধুমাত্র ওই টুইস্টটা ওয়ার্ক করে না, শেষে ক্লাইম্যাক্সটা বেশ ভালো, সব কিছু ঠিকঠাক যাচ্ছিলো, কিন্তু ক্লাইম্যাক্সে এমন একটা সিন আছে, যেটা বললে স্পয়লার হয়ে যাবে, এমন একটা সিন আছে যেখানে মানে যেটা খুবই অড লাগে দেখতে আর কি, মানে কেনই ওটা ওপর থেকে পড়লো আর কেনই ওইভাবে ঢুকে গেল জিনিসটা। যাই হোক, যারা দেখেছে তারা বুঝতে পারবে কি আমি কিসের কথা বলছি। তো ওটা খুব অড লাগে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আর টুইস্টটা যেটা বললাম একেবারেই ওয়ার্ক করে না। তবে মোটামুটি এই সিনেমাটা ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক, কর্ণসুবর্ণ থেকে বেশ ভালো। আর একটা জিনিস, এখানে দশানন্দা মানে আমাদের রজতাভ দত্ত কীভাবে আগেরটায় বেঁচে গেল, কর্ণসুবর্ণের গুপ্তধনের ওই টাইমটা কীভাবে বেঁচে গেল, সেটা একটু দেখানো উচিত ছিল। সেটা একটু ফ্ল্যাশব্যাকে দেখালে একটু এঙ্গেজিং হতো জিনিসটা। এছাড়া এখানে যে সাইড ক্যারেক্টারগুলো রয়েছে, মানে যাদেরকে ওই সোনাদাদের দেখভাল করার জন্য রেখে যায় আর কি, লেপচা বলে ইয়েটা ছেলেটা, তো তার অভিনয় বেশ ভালো। তার সাথে রজতাভের একটা সিন আছে যেখানে রজতাভ ওর চুল দাড়ি ফাড়ি ধরে টেনে দেয়, সেই জায়গাটা বেশ হাস্যকর লাগে। এখানে হিউমারটা বেশ ভালো কাজ করে, বিশেষ করে রজতাভ দত্ত যে হিউমারগুলো করেছে সেই সিনগুলো বেশ ভালো ওয়ার্ক করে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার রিভিউ। যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা একবার দেখতেই পারো। ফর ফ্যামিলি ড্রামা, অ্যাজ আ ফ্যামিলি ড্রামা এটা ঠিকঠাক। আর গরমকালে সোনাদা মোটামুটি আসে। তো এই ছিল আমার রিভিউ। দুর্গেশগড়ের মতো একটাও হলো না, এটাই হচ্ছে আমার মানে বক্তব্য আর কি। দুর্গেশগড় যে লেভেলটা টাচ করে গেছে, সেটা অন্য কোনোটাই সেই অর্থে সেখানে যেতে পারলো না।
তো যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।